ACC second paper English, and this is in question number 4. Okay, we shall be starting with that. As you can see that highlights of today's lesson, what we will cover here today: types of sentence completion, common mistakes of students, important rules of completing sentence with examples, and exercise on completing sentences. So if you have any questions, you can write it in the message box so that I can give you the answer. So as you have seen that the type of mistakes students do, the first thing is that when they start doing this thing, they just try to give the answer right now, and they don't think the total structure of the sentence. As a result of that, their writing sometimes is not correct. Other thing is that students make mistakes in using the sentence pattern. That is, sometimes they don't make anything regarding the simple complex sentence structure. Sometimes they don't follow. And other thing is that while doing this, they sometimes make mistakes which are connected with tense and some other things that are which can be easily understood, that they make mistakes when they write something. Okay, and today's lecture will be based on the important rules. So I shall also tell you about the rules, and so that you can do well here. Okay. So we are going to important rules of completing sentences. So I shall start with some examples. Okay. I think you don't have any problem in seeing the screen or seeing me. প্রথমে আমরা আলোচনা করছি so that অথবা in order that। তোমরা এটা খুব দেখতে পাচ্ছ, মানে যাতে বা যেন এরকম অর্থে ব্যবহৃত হয়। এখানে লেখা আছে ঘটনাবলীর মধ্যকার কার্যকারণ সম্পর্ক ফলাফল প্রকাশে ব্যবহৃত হয়। so that যুক্ত বাক্যের প্রথমটিতে এমন একটি বিষয় থাকে যা একটি উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ প্রথম ঘটনাটির ফলাফলে অন্য একটি ঘটনা ঘটতে পারে। যেমন we eat so that we may or we can live। পরের বাক্যটা he works hard so that he can shine in life। এরপরে রয়েছে read attentively so that you may pass। আরেকটা রয়েছে he went to market in order that he could might buy some vegetables। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে প্রথম অংশে যদি past tense থাকে তাহলে পরের অংশটাও past tense এ লিখতে হয়। আর আগের যে বাক্যটা আমরা দেখেছি we eat so that we may live, এখানে আগে ছিল প্রেজেন্ট টেন্সে, এই জন্য পরের অংশটা তোমার ক্যান বা মে হয়ে যাচ্ছে, এখানে পাস্ট হচ্ছে না। মে পাস্ট হচ্ছে মাইট, ক্যানের পাস্ট হচ্ছে কুড, এটা আমরা ইউজ করছি না। ক্লিয়ার? আমরা পরের স্লাইডে যাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি so dot dot that। so dot dot that অর্থ হচ্ছে এতই যে, যেমন he is so weak that he cannot do the work, মানে সে এত অসুস্থ যে সে কাজটাই করতে পারছে না। পরের বাক্য দেখো নাবিল was so thirsty that he could not speak। পরের বাক্য he is so strong that he can carry the load। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে প্রথম অংশে যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, পরের অংশে আমরা ক্যান নট ইউজ করেছি, এখানেও প্রেজেন্ট ইউজ করা হয়েছে। কিন্তু সেকেন্ড যে বাক্যটা রয়েছে নাবিল was so thirsty, এখানে আমরা ক্যানের পরিবর্তে এখানে আমাদেরকে বসাতে হয়েছে কুড। এই ভুলটা অনেকেই এটা করে থাকে। যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এটা তুমি অবশ্যই ক্যানের স্থলে এখানে কুড বসে যাচ্ছে। ক্লিয়ার? ওকে।
পরের স্লাইডটাতে আমরা যাই। ওকে, এরপর রয়েছে লিস্ট। বিভিন্ন বছরের কোশ্চেন থেকে যেটা দেখা গিয়েছে, সেখানে যখন কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা খুব সহজেই বুঝতে পারবে আসলে কোন কোন নিয়মগুলো একদম প্রত্যেকবার পরীক্ষাতে আসছে। এই জন্য আমরা একটু দেখে নিচ্ছি লিস্ট কোন কোন জায়গায় বসতে পারে। লিস্টের যে বাংলা রয়েছে সেখানে দেখা যাচ্ছে নচেত, নতুবা, পাছে, অন্যথায় এর অর্থ প্রকাশ করছে। কর্তা তার উদ্দেশ্য সফল করতে খুবই তৎপর এবং কিছুটা শঙ্কিত যে তার কাজ সফল হলো কিনা। এক ধরনের একটা দ্বন্দ্ব বা দ্বিধা এই লেস্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। সেটা হচ্ছে লেস্টের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যে কাজটা করি, লিস্টে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে লিস্টে অবশ্যই কি হবে, আমাদের শুড ব্যবহৃত করতে হবে। উড, শুড, কুড এগুলো ব্যবহার করতে হবে। একটু আমরা দেখি, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এবং অনেকের লেস্ট থাকলে একটা নট দেওয়ার প্রবণতা থাকে। এখানে লক্ষণীয়, লেস্ট মানে হচ্ছে না, নচেত, নতুবা। যখন কোন শব্দের অর্থ যখন নাবোধক হয়, সেই নাবোধক বাক্যে তোমাকে এই লেস্টের সাথে নট দেওয়ার দরকার নেই, কারণ লেস্ট নিজেই হচ্ছে না অর্থকে প্রকাশ করছে। এই জন্য তোমাকে এই বাক্যে নট প্রয়োগ করতে হবে না। পরের বাক্য দেখছি আমরা, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। 3 নাম্বার, দি লিটল গার্ল ইজ ওয়াকিং স্লোলি লেস্ট হি শুড ফল। এখানে কিন্তু আমরা লেস্ট হি শুড নট ফল এরকম বাংলায় মনে হতে পারে যেন সে পড়ে না যায়, কিন্তু এই লেস্ট মানে হচ্ছে না। একই বাক্যে দুই ধরনের নেগেটিভ বসে না। এই জন্যই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে শুড বসে গেছে, এখানে নট বসেনি। পরের বাক্যটা দেখি, রিড ডিলিজেন্টলি অর অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি পরের যে অংশটা রয়েছে সেই পরের অংশে লিস্টের অংশে নট বসবে না। পরের স্লাইডটাতে আমরা যাচ্ছি। তোমাদের দেখতে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ বক্সে লিখে জানাবে। আমরা এর পরেরটাতে আসছি, যেমন বাই জিরান্ট আবলিক নাউন, নাউন ফ্রেজ, যেমন বাই ওয়ার্কিং হার্ড অথবা বাই হার্ড ওয়ার্ক উই ক্যান অ্যাটেইন সাকসেস, অথবা বাই টেকিং এক্সারসাইজ রেগুলারলি ইউ ক্যান কিপ ফিট। এটা আসলে বাই সাথে ভার্ব থাকলে সেখানে অবশ্যই আইএনজি যোগ হয়। এবং একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের শূন্যস্থান আসতে পারে। এক হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আসতে পারে, আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আসতে পারে। যখন সিম্পল সেন্টেন্স হবে সেখানে অবশ্যই একটা মাত্র ক্লজ হচ্ছে, আর যখন কমপ্লেক্স সেন্টেন্স হবে সেখানে অবশ্যই দুইটি ক্লজ থাকছে। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই ক্লজের যে বিষয়টা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। শুধু তাই না, এখানে আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও এটা বেশ কার্যকরী। তোমরা কমপ্লিটিং সেন্টেন্স যখন করছো, এখানে কিন্তু তোমরা অনেক ধরনের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে দেখতে পাচ্ছ। আমি মনে করি তোমরা যখনই কোনো গ্রামারের রুলস করবে, সেই সময় শুধুমাত্র একটা জিনিস মাথায় রেখে করবে না। এর অর্থ হচ্ছে, যেমন ধরো তুমি কমপ্লিটিং সেন্টেন্স করছো ঠিকই, কিন্তু এখানে তুমি ট্রান্সফরমেশনের কিছু বিষয় মাথায় রাখো। তুমি দেখো যে সিম্পল সেন্টেন্স গুলো দেখতে কেমন, কমপ্লেক্স সেন্টেন্স কি কি শব্দ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায়। তাহলে তোমার যে উপকারটা হবে সেটা হচ্ছে, তুমি একটা গ্রামারে আইটেম করছো, কিন্তু সাথে সাথে গ্রামারের যে অন্যান্য যে আইটেম গুলো রয়েছে সেই আইটেম গুলো তোমার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে, কারণ তুমি একটা রুলস আরেকটার ক্ষেত্রে ব্যবহার করতে পারছো। ঠিক আছে? তো এখন যে জিনিসটা হবে তোমার, সেটা হচ্ছে যে সিম্পল কমপ্লেক্সের বিষয়টা মাথায় রাখলে খুব সহজে তুমি করতে পারবে। এরপরের ইয়েতে আমরা যাচ্ছি। এখানে আবারও আমরা লিখছি প্রিপোজিশনের সাথে ভার্ব থাকলে আইএনজি হয়। আসলে গ্রামারের যে নিয়মগুলো রয়েছে একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। যেমন আমরা গত ক্লাসে শিখেছিলাম রাইট ফর্ম অফ ভার্বস। আসলে একটা গ্রামারের রুলস শিখলে অন্য গ্রামার রুলস খুব সহজেই আমরা করতে পারছি। এটা করা আমাদের জন্য খুব
সহজতর হয়ে যাচ্ছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে এই রুলস গুলো যদি তুমি মনে রাখো তাহলে তোমার জন্য খুবই সবকিছু করতে পারবে। ওকে, এরপর রয়েছে উইদাউট ওয়ার্কিং হার্ড অথবা উইদাউট হার্ড ওয়ার্ক উই ক্যানট অ্যাটেন্ড সাকসেস, উইদাউট রিডিং মোর ইউ ক্যানট অর কুড নট অর উইল নট লার্ন মোর। একটু কথা এখানে বলে রাখি, ধরো শূন্যস্থানে দেয়া আছে উইদাউট রিডিং মোর, এটাতে আছে এবং বাকিটা তোমাকে শূন্যস্থানে পূরণ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে তুমি এই নিচে যে কোনো একটা আনসার লিখলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দো অলদো। দো অলদোর যে নিয়মটা রয়েছে এই নিয়মটা প্রায় বাক্যের মধ্যেই আসে, মানে যতগুলো কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে সেই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমরা এটা দেখতে পাই। যেমন এখানে স্টুডেন্টরা একটা ভুল কাজ করে, সেটা হচ্ছে দো অলদো থাকলে সেখানে একটা বাট দেওয়ার একটা চিন্তা তাদের মাথায় চলে আসে। দো অলদো থাকলে কখনোই তুমি বাট লিখতে পারবে না, দো অলদোর পরে কখনোই বাট বসবে না। ক্লিয়ার? আমরা দো অলদোর কিছু নিয়ম দেখে নিচ্ছি। কোন অবস্থা বা ঘটনার বিপরীতমুখী অর্থ যদি বোঝাই আমরা তাহলে এটা ব্যবহৃত হয়। দো অলদো যুক্ত বাক্যাংশ বৈপরীত্য প্রকাশক, একটি বাক্যাংশ উভয় পাশে অভিন্ন টেন্স হয়, এক্ষেত্রে সাবঅর্ডিনেট ও প্রিন্সিপাল ক্লজ দুটো পরস্পরের প্রতি বৈপরীত্য প্রকাশ করে। বৈপরীত্য মানে হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ সেখানে করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত অর্থটা কিভাবে প্রকাশ করছে। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। অনেকের মনে হয় যে দো হি ইজ পোর, যে যদিও সে দরিদ্র কিন্তু সে সৎ, এরকম একটা বিষয় মাথায় আসতে পারে। এটা কিন্তু আসলে গ্রামাটিক্যালি ইনকারেক্ট। দো যুক্ত বাক্যে কখনোই বাট বসে না। পরের বাক্য দেখি আমরা। Although it was raining heavily, he went out without an umbrella. Though he wrote the whole paragraph, he could not get good marks. এখানে একটা জিনিস লক্ষ্য করো, দো এর যে অংশে পাস্ট টেন্স রয়েছে পরের অংশ কিন্তু পাস্ট টেন্স ব্যবহৃত হচ্ছে। কারণ হচ্ছে যদি প্রথম অংশে পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। ক্লিয়ার? আমরা দেখতে পাচ্ছি though he walked quickly he could not catch the train, though the water was dirty they drank it. ওকে, আমরা পরের স্লাইডে যাই। যেই পর্যন্ত আলোচনা করা হয়েছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেজ বক্সে লিখতে পারো। এরপরে আমরা আসি ইফ ক্লজের একটা নিয়মে। ইফ ক্লজের যে নিয়মটা রয়েছে এটা আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্স কে রিপ্রেজেন্ট করে। ইফ ক্লজ ইফ ক্লজের যে বিষয়টা সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একজন জানতে চেয়েছে জিরান্ডের বিষয়টা, একটু বলছি। জিরান্ড মানে হচ্ছে ভার্বাল নাউন, ভার্বের সাথে আইনজি যোগ হয়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে যে জিরান্ডটা তোমার ভার্বাল নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। আর এটা গত ক্লাসে আমি তোমাদেরকে এটা বুঝিয়েছি, আগের ক্লাসে এটা ছিল রাইট ফ্রম ভার্বস এর নিয়মের মধ্যে। এবং আরেকটা রয়েছে পার্টিসিপল। জিরান্ড হচ্ছে তোমার নাউন হিসেবে ব্যবহৃত হয় আর পার্টিসিপল আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। একজন জানতে চেয়েছে ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কয়েকটা শব্দের সমন্বয় বা সমষ্টি হচ্ছে ফ্রেজ। আর ক্লজ হচ্ছে বাক্যের অংশ। আমরা চলে আসি ইফ ক্লজের নিয়মের মধ্যে। এটা আমরা দেখতে পাচ্ছি ইফ প্লাস শর্ত প্রকাশক ক্লজ প্লাস ফল প্রকাশক ক্লজ। ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তবে অপর অংশটি ফিউচার টেন্স হয়। দেখো আমরা প্রথম যে নিয়মটা লিখেছি সেই নিয়মটা তোমরা এই তিনটা নিয়মই যদি মাথায় রাখো তাহলে খুব সহজেই তোমাদের কাজটা হয়ে যাবে আশা করছি। দেখো, ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন।
প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ ফিউচার হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড যে নিয়মটা সেটা হচ্ছে ইফ এর প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তবে অপর অংশটি সাবজেক্ট এর পরে উড অথবা শুড হতে পারে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইফ আই ওয়েন্ট দেয়ার আই উড মিট হিম, সেকেন্ড যে রুলসটা, আগের অংশ পাস থাকলে পরের অংশ উড শুড আর হচ্ছে মূল ভার্বটা বসে যাচ্ছে। এরপরে দেখো ইফ এর প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে পরের অংশটি সাবজেক্ট এর উড শুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বসে। যেমন ইফ আই হ্যাড সিন ইউ বিফোর আই উড হ্যাভ হেল্পড হিম, আই উড হ্যাভ হেল্পড ইউ। ওকে, লক্ষ্য করো একটা জিনিস, সেটা হচ্ছে ইফ ক্লজের যে নিয়মটা এটা প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আসে। এবং তোমাদেরকে বলছি সেটা হচ্ছে ইফ ক্লজের যে তিনটা যে নিয়ম রয়েছে সেই তিনটা নিয়ম যদি তুমি করো তাহলে খুব সহজেই তুমি এটা নিয়ে তোমার আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, আমরা নিয়মটা দেখছি। তাহলে আমরা তিনটা নিয়ম দেখতে পাচ্ছি। প্রথম নিয়মটা জাস্ট তোমরা শুধু তিনটা বাক্য যেটা রয়েছে ইফ ক্লজ দিয়ে সেটা বাক্যটা মাথায় রাখলেই তোমাদের হবে, তোমাদের এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আবারও আমি বলছি, ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন। পরের বাক্যটা রয়েছে ইফ আই ওয়েন্ট দেয়ার আই উড মিট হিম। 3 নম্বর বাক্যটা রয়েছে ইফ আই হ্যাড সিন ইউ বিফোর আই উড হ্যাভ হেল্পড ইউ। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এই ইফ ক্লজ থেকে সব সময় কমপ্লিটিং সেন্টেন্স আসছে এবং এটা তোমাদের জন্য যে কাজটা তোমরা করতে পারবে সেটা হচ্ছে সবগুলো ক্ষেত্রেই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা আসবে এবং আশা করি তোমরা এই আনসারটাতে কখনোই ভুল করবে না। পরের স্লাইডে যাই আমরা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে পর্যন্ত আলোচনা করা হয়েছে সেই পর্যন্ত তোমরা মেসেজ বক্সে লিখতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেব। এরপর রয়েছে অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো দেখতে পাচ্ছ এমন ভাবে বা যেন অনেকটা অবাস্তব শর্তমূলক আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্স হয়। যেমন অ্যাজ ইফ মানে যেন আসলে তুমি সেটা না কিন্তু মনে করা হচ্ছে তুমি আসলে ওইটা, মানে হচ্ছে অবাস্তব জিনিসকে যখন আমরা কল্পনা করছি বাস্তবে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ও একজন লিখেছে সেকেন্ড রুলটা হচ্ছে খুবই সহজ। যদি তোমার প্রথম অংশে পাস্ট টেন্স থাকে পরের অংশে উড কুড শুড এবং মূল ভার্ব বসাতে হবে। যেমন ইফ আই ওয়েন্ট দেয়ার আই উড মিট ইউ। যদি এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েন্ট রয়েছে পাস্ট টেন্স এবং পরের অংশে উইলের জায়গায় এখানে বসে যাচ্ছে উড। এবং তোমাদেরকে জানিয়ে রাখছি উইল উড ক্যান কুড মে মাইট শ্যাল শুড এগুলো হচ্ছে মডেল অক্সিলারি এবং এগুলো পরে সবসময় তোমাকে ভার্বের যে বেস ফর্ম সেটা দিতে হচ্ছে। ক্লিয়ার? ওকে, আমরা এখন আসছি অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে। যেমন হি অ্যাক্টস অ্যাজ দো অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। কারো প্রশ্ন থাকলে তোমরা মেসেজ বক্সে লিখতে পারো, আই উইল গিভ ইউ দ্য রিপ্লাই as early as possible. আমরা দেখতে পাচ্ছি as if as though। যেমন এখানে কিছু রুলস আমি লিখেছি এবং একই সাথে আমি এখানে কিছু বাক্য দিয়েছি, তোমরা জাস্ট বাক্যগুলোর দিকে একটু লক্ষ্য করো। যেমন he acts as though অথবা as if he knew everything। এবং এক as if as though থাকলে পরের যে অংশটা as if বা as though যে অংশটা এর পরের অংশ কিন্তু অবশ্যই past tense ব্যবহৃত হচ্ছে। যেমন he acted as if he were a king। আমরা জানি he এর পরে was বসে কিন্তু as if যুক্ত বাক্যে অবশ্যই was এর পরিবর্তে were বসে যাবে, এটা হচ্ছে নিয়ম। এরপরে দেখো she proceeded as if I had not spoken।
এইখানে অ্যাজ ইফ এর পরে যেহেতু আগের অংশে পাস্ট টেন্স রয়েছে, এখানে অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট বসে গেছে। এবং প্রথমটা দিয়ে দেখো, হি বিহেভ হি অ্যাক্টেড অ্যাজ ইফ ইউ আর এ কিং, অথবা হি বিহেভড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এরকম একটা রুলস প্রায়, মানে একটা উদাহরণ প্রায় থাকে বাক্যে, আমরা দেখতে পাচ্ছি আসলে। অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা মেসেজ বক্সে লিখতে পারো। ক্লিয়ার সবার? এবং এই ক্লাসের সবকিছুই তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং ইউটিউবেও তোমরা দেখতে পাবে। ও আরেকজন প্রশ্ন করেছে 3 নাম্বার নিয়মটা, আসলে শি প্রসিডেড অ্যাজ ইফ আই হ্যাড নট স্পোকেন। এই প্রসিডেড বা পাস্ট টেন্স থাকলে পরের অংশটাতে তোমার পাস্ট পারফেক্ট বসে যাবে, এটা হচ্ছে নিয়ম। পরের স্লাইডে আমরা যাচ্ছি। ওকে, এখানে একটা টিল এবং আনটিলের একটা বিষয় রয়েছে। টিল আনটিল থেকে প্রায় কোশ্চেন আসলে হয়। কোন একটি ঘটনা পর্যন্ত বোঝাতে টিল এবং কোন একটি ঘটনা যে পর্যন্ত না বোঝাতে আনটিল ব্যবহার করা হয়। দুটি ক্লজ একই ভিন্ন অভিন্ন টেন্সের হয়। আমরা আসলে কিছু বাক্য দেখি, এই বাক্যগুলো দেখলে আমরা আশা করি বুঝতে পারবো। সেটা হচ্ছে যে wait here until the train stops. Wait here until the rain stops. পরের বাক্য, Titli's mother will be nursing her until she comes round. We waited for him until he came back. Don't do it until I order you. টিল এর পর অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যে কোনো সেন্টেন্স হতে পারে, যেমন ওয়েট হেয়ার টিল আই ডু নট কাম ব্যাক, ওয়েট হেয়ার টিল আই কাম ব্যাক। একটা জিনিস খেয়াল করো, আনটিল যুক্ত যে বাক্য, আনটিলের সাথে ওই অংশ কিন্তু তোমাকে কি হবে, এরপরে কিন্তু আর নেগেটিভ বসতে পারবে না। এখানে একটা প্রশ্ন করেছে একজন পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়, সেখানে একটু বলছি। সেটা হচ্ছে যে প্রথমে যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে, এই জন্য আমরা পরের অংশে ওয়ার বসিয়ে দিয়েছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। পরেরটাতে আমরা আসি, টিল আনটিল। একটু বলে দেই, সেটা হচ্ছে যে টিল আনটিল শব্দটা হচ্ছে না। আনটিলের সাথে কখনোই কি বসবে না, তোমার নেগেটিভ বসবে না, কারণ আনটিল নিজেই হচ্ছে না হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি তোমরা যে কাজটি করবে, এখানে যে উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলো আসলে মাথায় রাখতে হবে, কারণ উদাহরণগুলো জানলেই তুমি খুব সহজেই এই আনসার গুলো করতে সক্ষম হবে আশা করছি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়েট হিয়ার টিল আই ডু নট কাম ব্যাক, ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক, এরকম রয়েছে। আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। সোজা কথা, টিল আনটিলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আনটিল যখন বসবে সেখানে সেই অংশে, আনটিল অংশে নট বসবে না। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ। এটা আসলে কারণ অর্থে ব্যবহৃত হয় এবং এই সবগুলো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এই জিনিসটা রয়েছে। এবং তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, তোমাদের অনেকগুলো প্রবাদ বাক্য জানতে হবে, প্রভার্ব। যেমন একটা প্রবাদ বাক্যের কথা বলি, এইস্টিস ইন টাইম সেভস নাইন। সময়ের 1 ফুল অসময়ের 10 ফুল। একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এই প্রবাদ বাক্যগুলো আসছে, এবং প্রবাদ বাক্যগুলো যদি ঠিক না জেনে করো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাচ্ছে। অনেকেই এই সেশনে আসলে অংশগ্রহণ করতে পারছো না, কারণ এখানে কিছু লিমিটেশন রয়েছে। আমরা এই যে লেকচারগুলো দিচ্ছি এগুলো ইউটিউবে আপলোড হচ্ছে, এবং একই সাথে এগুলোর পিডিএফ কপিও তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না।
একটু বলছি। ওকে, as you did not study well you failed in the examination। একটা কথা হচ্ছে যে তোমাদের কি সবসময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি প্রথম অংশে past tense হয় তাহলে পরের অংশ কিন্তু past tense হচ্ছে। তারপর we all believed him as he never told lies, but since you have a lot of money you can set up a school in your village. Since body and mind go together, illness of one inevitably affects the other. As he worked hard he should stand fast in the exam। এরপর হচ্ছে I could not go to college because I was ill। খেয়াল করো, অনেকে একটা প্রবণতা থাকে বিকজটাকে আলাদা একটা বাক্যে তারা লিখে, বিকজটা আসলে আলাদা বাক্য হবে না, বিকজটা আসলে একটা বাক্যের মধ্যেই হবে। এই বিকজ যুক্ত যে বাক্যগুলো রয়েছে সবগুলো বাক্যই আসলে কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণ। আমরা পরে স্লাইডে যাচ্ছি। হ্যাড বেটার, খেয়াল করো, বরং ভালো। হ্যাড বেটার থাকলে কখনোই টু বসবে না, এটা কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ অনেকেই টু বসিয়ে রাখে, টু বসিয়ে দিলেই কিন্তু তোমার এটা ভুল হয়ে যাবে। ক্লিয়ার? যেমন ধরো আমরা লিখছি যে এখানে একটু দেখতে পাচ্ছি আমরা যে I had better go now, you had better talk to him, he had better join the bar। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হ্যাড বেটার পরে কখনোই কিন্তু টু বসছে না, অনেকে টু বসানোর একটা প্রবণতা রয়েছে, এখানে কিন্তু টু বসবে না। এরপরে রয়েছে উড রাদার, বরং, যেমন এখানে লেখা আছে I'd rather die than beg। টু বেগ কিন্তু কখনোই হবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে রয়েছে I'd rather suffer than take bribe। এরপর হচ্ছে I'd rather fail than copy in the exam। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে যে কাজটা করতে হবে, উড উড রাদার, হ্যাড বেটার, এরপরে সবসময় মূল ভার্ব বসে। ক্লিয়ার? এরপরে রুলটাতে আমরা যাই। এই কয়েকটা জিনিস, উড, হ্যাড বেটার এবং উড রাদারের সাথে কখনোই কি বসবে না, তোমাদের এটা বসবে না আসলে, মানে টুটা বসবে না, এটা মাথায় রাখতে, শুধুমাত্র মূল ভাবটা বসে যাবে। পরেরটা দেখি, হার্ডলি হ্যাড, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কেয়ারসলি, নো সুনার হ্যাড এর পর দেন, হার্ডলি হ্যাড এর পর বসে হোয়েন, স্কেয়ারসলি পরে বসে হোয়েন। একটা জিনিস দেখো, নো সুনার কোনো কিছু ঘটতে বা না ঘটতেই বা হতে না হতেই অন্য কিছু হয়ে গেল বা ঘটে গেল, এরকম বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। যেমন নো সুনার হ্যাড হি অ্যারাইভড এট দি স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে অনেকে একটা জিনিস ভুল করে, এখানে অনেকে দেন না লেখে লেখে দেন। দেন এখানে আসলে দেন হবে না, এখানে সবসময় দেন হয়ে যাচ্ছে। এরপর রয়েছে হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম when the student stood up। পরের নিয়মটা রয়েছে নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম দেন দ্য thief ran away। তোমরা শুধুমাত্র কয়েকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এখানে যে বিষয় ইয়াটা রয়েছে, বিষয়টা হচ্ছে যে নো সুনার সাথে কি বসে, হার্ডলির সাথে কি বসে, এবং আরেকটা রয়েছে সেটা হলো যে স্কেয়ারসলির সাথে কি বসে, সেই জিনিসটা মাথায় রাখলেই হবে। এবং প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হবে এবং পরের অংশটা তোমার পাস্ট টেন্স হয়ে যাবে। এইটাই হচ্ছে এটার নিয়ম আসলে। এরপরে ও, যে পর্যন্ত আলোচনা করা হয়েছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা মেসেজ বক্সে লিখতে পারো। আর আরেকটা কথা হচ্ছে, এখন আমরা এর পরের যে অংশটা, সেই অংশে থাকবে আমাদের কিছু প্রশ্ন। আসলে স্কেয়ারসলি দিয়ে একজন একটা বাক্য জানতে চেয়েছে, এখানে যে প্যাটার্নটা দেয়া হয়েছে, যেমন ধরো প্রথম বাক্যটাই যদি আমরা দেই, নো সুনারের জায়গায় আমরা দিব স্কেয়ারসলি, স্কেয়ারসলি হ্যাড হি অ্যারাইভড এট দি স্টেশন, এখানে আমরা দেনের জায়গায় দিব হোয়েন, হোয়েন দ্য ট্রেন লেফট। ঠিক আছে? ওকে, আর একটা বিষয় হলো যে
অনেক সময় দেখা যায় যে হোয়ার, হোয়েন এগুলো দিয়ে শূন্যস্থান করতে হয়। এখানে একটু কথা বলে দিচ্ছি যে হোয়ার, হোয়েন থাকলে যেটা হয়, যেমন 1971 ইজ দ্য ইয়ার, এরপর দিয়ে আছে হোয়েন। তাহলে হোয়েন এরপরে যে অংশটা হবে সেটা হচ্ছে হোয়েন উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এখানে আসলে একজন জানতে চেয়েছে যে এগুলোর অর্থ কি। আসলে এগুলোর অর্থ হচ্ছে যে ঘটতে না ঘটতেই, এরকম আসলে অর্থটা এরকম বোঝায় আর কি। আমরা পরের অংশ চলে যাচ্ছি। পরের অংশটা হচ্ছে আমাদের বোর্ডের একটা কোশ্চেন রয়েছে, একটু দেখি, আমাদের সময় আসলে কম। একটু একটা তোমরা বোর্ডে কোশ্চেন দিচ্ছি, একটু তোমরা করার চেষ্টা করো, এবং কারো কোনো সমস্যা হলে আমাকে একটু মেসেজ বক্সে জানাও। হ্যাড বেটার এবং উড রাদার খুব কাছাকাছি অর্থ প্রকাশ করছে। এবং একজন লিখেছে বিফোর। আসলে বিফোর, এই আগের যে নিয়মটা আমরা দেখেছি, এটা আসলে একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের জন্য এই বিফোরটা বসে যাচ্ছে। যেমন স্কেয়ার্সলির সাথে হোয়েন, হার্ডলির সাথে হোয়েন রয়েছে। এখানে স্কেয়ারের সাথে হোয়েন হতে পারে বা বিফোরও হতে পারে আর কি, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে আর কি। একজন লিখেছে নো সুনার থাকলে, নো সুনার হ্যাড হ্যাড থাকলে এর প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হচ্ছে, পরের অংশটা তোমার পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে। তোমরা এই কোশ্চেনটা একটু দেখো, এটা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন, কমপ্লিটিং সেন্টেন্সের। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি বলে দিচ্ছি আনসার গুলো। উই আর লেট, দি ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। লেস্টের পর শুড বসে গেছে। দেয়ার গোজ এ প্রভাব, এখানে আগে পরে দেখো, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। এখানে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে এখানে সময় নিয়ে কথা বলা হচ্ছে, যেমন টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা এখানে হতে পারে। The condition of Midhu's father was not well. If I knew his mobile number, তাহলে এখানে I would call her. এরপর আছে দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। এখন দো আছে, এখানে আমাদের একটা মানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, আমরা এটা করতে পারি। এরপরের বাক্যটা দেখো, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। ওকে, ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ ফুল অফ ন্যাচারাল বিউটি, এটা আমরা এখানে লিখতে পারি। উই আর ফ্রি নেশন নাও, 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এরপরে রয়েছে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যানট গেট এ গুড জব। জি নাম্বার, I found a box in the room, the box was too heavy for me to carry. এই হচ্ছে I was really in a great danger, he came here with a view to getting help. I was really in a great danger, he came here with a view to taking help from me. I can recall his name, it is long since I saw him. এরকম হবে। Time will decide everything, do your best as much as you can. এরকম আসলে হচ্ছে এখানে। তোমাদের কোনো